আজও ট্রেনটা লেট করে দিল। আজ বসের ঝাড় কেউ আটকাতে পারবে না। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে প্রায় দৌড়নোর বেগে হাঁটতে লাগলো সংরাগ। রোজ যেই ডাউন ব্যান্ডেল লোকালটা কেন অফিস টাইমে লেট করছে ভগবানই জানে। এদিকে আগের ট্রেনটা ধরলে অনেক আগে এসে হাওড়া স্টেশনে অপেক্ষা করতে হবে। এইসব 7-5 ভাবতে ভাবতে সাবওয়ে দিয়ে 215 নম্বর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। সংরাগের রোজকার একটা অভ্যাস হলো সাবওয়েতে থাকা একটি বাচ্চা মেয়েকে, এই বছর 10 হবে, ওকে রোজ হয় বিস্কুটের প্যাকেট বা কেক যা হোক কিছু একটা দিয়ে তবে অফিস যায়। আজ তাড়াহুড়োয় বেমালুম ভুলে গেছে কিছু কিনতে। যাবার সময় হাত নেড়ে মেয়েটিকে বলে গেল, বাবলি আজ কিছু কেনা হয়নি রে বাবু, অনেক দেরি হয়ে গেছে, ফেরার সময়ও তো এদিক দিয়ে আসবো না, কাল ঠিক নিয়ে আসবো। বাবলি হেসে বলল, ঠিক আছে দাদা, তুমি সাবধানে যাও, তাড়াহুড়ো করো না। অত ব্যস্ততার মাঝেও বাবলির দিকে মুখ করে থাকা একটি লাল সালোয়ার পরা মেয়ে সংরাগের নজর এড়ালো না। মেয়েটির মুখ দেখতে না পেলেও বাবলির মুখের চওড়া হাসি দেখে সংরাগ বুঝল মেয়েটিকে বাবলি চেনে। অফিস পৌঁছতে সামান্য দেরি হলেও আজ কোনো এক অজানা কারণেই বসের ঝাড়ের হাত থেকে বেঁচে গেল। সারাদিন কাজের মাঝেও সেই লাল সালোয়ার, পিঠ অব্দি লম্বা চুল, বাবলির গালে রাখা ডান হাতে লাল ব্যান্ডের ঘড়ি বারবার সংরাগের চোখে ভাসতে থাকে। বাড়ি ফেরার পথে ভাবে, কাল যদি ট্রেনটা ঠিক সময় আসে তাহলে কাল হয়তো মেয়েটির সঙ্গে সম্মুখ সাক্ষাৎ হলেও হতে পারে। একটা অজানা, এমনকি অদেখা একটি মেয়ের জন্য কেন এমন টান অনুভব করছে তা সত্যি ভেবে পেল না সংরাগ। পরদিন ট্রেন থেকে বাবলির জন্য 1 বাক্স সোনপাপড়ি কেনে সংরাগ। ট্রেন আজ ঠিক সময়ে এসে পৌঁছলো। একটু দ্রুত গতিতে হেঁটে সংরাগ সাবওয়েতে এসে বাবলির দেখা পেলেও মেয়েটি আজ নেই। কিরে, কি লিখছিস বাবলি? অঙ্ক করছি, আমার খুব ভালো লাগে গো অঙ্ক করতে। মাকে বলেছি বড় হয়ে অঙ্কের দিদিমণি হব। সংরাগ বাবলির চুলটা একটু ঘেঁটে দিয়ে বলে, দেখ আজ কি এনেছি তোর জন্য, এটা রেখে দে। সোনপাপড়ি পেয়ে বাবলির মুখে আবার সেই পরিচিত অনাবিল হাসি ফুটে উঠল। সংরাগ বলল, হ্যাঁ রে, ওই কাল একটা মেয়েকে দেখছিলাম তোর সাথে কথা বলছিল, উনি কে? তুমি কি দিদিয়ার কথা বলছো? আরে কাল আমি যখন তাড়াহুড়োয় ছিলাম না, তখন দেখলাম একটা মেয়ে তোর সাথে কথা বলছিল, দেখলাম তো। ওই তো আমার দিদিয়া গো, আমায় খুব ভালোবাসে, ঠিক তোমার মতো। আমার বইপত্র কিনে দেয়, খাবার দেয়। এবার জন্মদিনে একটা পুতুল দেবে বলেছে। ছোটবেলায় তো পুতুল খেলিনি, কেউ দেয়নি, এবার দিদিয়া দেবে। ওরে পাকা বুড়ি, তোরও ছোটবেলা? হ্যাঁ, তুই তো এখনো ছোটই আছিস রে মা। এই কথা বলে দুজনেই হেসে ওঠে। তোর দিদিয়া কি রোজই আসে? না গো, যেদিন এদিকে কাজ পড়ে সেদিন আসে, আজ তো আসেনি। আবার কবে আসবে বলেও যায়নি। কিছুটা ব্যর্থ মনোরথ হয়ে সংরাগ অফিসের দিকে রওনা দেয়। বাবলির বলা কথায় মেয়েটির অবয়বের এক কাল্পনিক রূপ সংরাগের চোখে ভেসে ওঠে। মাঝে 3 দিন হালকা জ্বর আসায় সংরাগ অফিসে আসেনি। বাড়ি থেকেই কদিন কাজ করেছে। রোজ যে সময়টা সাবওয়ে দিয়ে যায়, এই কদিনই রোজই ভেবেছে যে আজ গেলে হয়তো মেয়েটাকে দেখতে পেত। 3 দিন পর আবার অফিস যাবার সময় সাবওয়েতে গিয়ে বাবলিকে বিস্কুটের প্যাকেট দেবার সময় বাবলি বলে, দাদা এতদিন আসুনি কেন গো? শরীর খারাপ নাকি? আমার খুব চিন্তা হচ্ছিল গো। শোনো, তোমার ফোন নম্বরটা আমার খাতায় লিখে দিয়ে যাবে তো? সামনের চায়ের দোকানের কাকুর ফোন থেকে তোমায় ফোন করতে পারবো। আমার বুঝি চিন্তা হয় না? নিশ্চয়ই তুমি জ্বর বাঁধিয়েছিলে। কি যে করো না, ওষুধ খাবে আর সাবধানে থাকবে, বুঝেছো? হ্যাঁ ঠাকুমা, আমার জ্বরই হয়েছিল, আর আপনি যা যা বললেন তাই তাই করবো ঠাকুমা, ঠিক আছে? ও দাদা, তোমাকে তো আসল কথাটা বলাই হয়নি। তোমার দেওয়া সোনপাপড়িটা না দারুণ ছিল, দিদি আর খেয়েও খুব ভালো লেগেছে। দিদিয়া ডাকটা শুনেই সংরাগের একটা হার্টবিট যেন মিস হয়ে যায়। আবার চোখে ভাসে সেই লাল সালোয়ার, পিঠ অব্দি চুল, লাল ব্যান্ডের ঘড়ি। তারপর বাবলিকে বলে, তোর দিদিয়া কবে এসেছিল? তুই তোর থেকে খাওয়ালি? হ্যাঁ গো, দিদিয়াকে আমি দিই, দিদিয়া খুব ভালোবেসে খায়। এই দেখো, আজ এই ড্রয়িং খাতাটা কিনে দিয়ে গেছে, দেখো। সংরাগ চমকে উঠে বলে, আব্বা, কখন এসেছিল তোর দিদিয়া? এই তো তুমি আসার একটু আগেই চলে গেল। সংরাগ ভাবে, ইস, একটুর জন্য আজও বাবলির দিদিয়া অধরাই রয়ে গেল। কেন যে একটা টান অনুভব করছে মেয়েটার প্রতি তা বোধহয় বিধাতাই জানে।
বাবলির মুখে দিদিয়ার এত কথা শুনেই হয়তো দেখা করার ইচ্ছেটা আরো প্রবল হয়ে উঠেছে। সংরাগ ঠিক করে কাল থেকে আগের ট্রেনটা ধরবে, এবার মেয়েটার সাথে দেখা করতেই হবে। পরদিন সাবওয়েতে ঢুকতে ঢুকতে দেখে মেয়েটি বাবলির সাথে দাঁড়িয়ে। সংরাগের মনের মধ্যে তখন উথাল পাথাল শুরু হয়েছে। সাবওয়ের সিঁড়ির ভিড় ঠেলে যতক্ষণে সে বাবলির কাছে পৌঁছলো, মেয়েটি অনেকটা এগিয়ে গেছে। আজ শুধু কানে হালকা ঝোলা দুল, নীল শাড়ি আর খোলা চুলের বদলে পিঠের ওপর লম্বা একটা বিনুনি, ডান হাতে কালো ব্যান্ডের ঘড়ি। আজও তাদের দেখা হলো না। বাবলির ডাকে চমক ভাঙলো সংরাগের। দাদা, ও দাদা, হুম। ওফ, এই নাও, তোমার জন্য একটা জিনিস রেখেছি। বলেই এক টুকরো কেক সংরাগের দিকে এগিয়ে দিয়ে বলে, খেয়ে নাও প্লিজ। সংরাগ কেকটা খেয়ে বলে, কি দারুণ খেতে রে। বাবলি বলে, দিদি আর নিজের হাতে বানানো গো, আমাকে দিয়েছে তাই তোমায় দিলাম। বারবার এত চেষ্টা করেও কেন যে তাদের দেখা হচ্ছে না সেটা ভেবেই সংরাগের মনটা খারাপ হয়ে যায়। ভাবে, কপালে বোধহয় দেখা হওয়াটা সত্যিই নেই। এভাবে বাবলির প্রতি ভালোবাসা দেখে মেয়েটির উপর কেমন যেন একটা মায়া জন্মে গেছে সংরাগের। মাঝে এক সপ্তাহ অফিস ট্যুরে বাইরে যেতে হয় সংরাগকে। মেঘলা দিনে মাঝে মাঝে সূর্য যেমন মেঘের ফাঁক দিয়ে উকি দেয়, সংরাগের মনের আকাশেও ঠিক তেমনভাবেই লাল সালোয়ার, ঝোলা দুল, নীল শাড়ি, ডান হাতের ঘড়ি, দিদিয়ার গল্পেরা আনাগোনা করেছে। ট্যুর থেকে ফিরে বাবলির কাছে আসতেই বলে, ভাগ্যিস তুমি আজ এলে দাদা। তোমায় ফোন করেছিলাম কাল কাকুর ফোন থেকে, লাইনই পেলাম না। কেন রে, কি হয়েছে? এই নাও। বলে একটা ছোট্ট বাক্স এগিয়ে দেয়। সংরাগ বাক্সটা খুলে চমকে ওঠে। ভেতরে একটা ছোট্ট কেক। বাবলি বলে, দিদিয়াকে আমি বলেছিলাম যে কেক খেয়ে তোমার ভালো লেগেছে, সেই শুনে দিদিয়া এটা তোমার জন্য রেখে গেছে, বাড়ি নিয়ে যাও তুমি এটা। সংরাগ এবার আকাশ থেকে পড়ল। কি সব হচ্ছে তার সাথে কিছুই মাথায় ঢুকছিল না। বাড়ি গিয়ে কেকটা মুখে দিয়ে ঠিক যেন ছোটবেলায় মায়ের হাতে বানানো কেকের স্বাদ সে ফিরে পেল। আর দেখলো সেদিনের কেকটায় চেরি দেওয়া নেই। কিছুটা হলেও অবাক হলো। পরদিন বাবলি দেখলো তার দাদার হাতে 2 বাক্স সোনপাপড়ি। সেটা দেখে বলল, দাদা, একটা কি আমার দিদিয়ার জন্য এনেছো? সংরাগ ভেবাচাকা খেয়ে বলল, হ্যাঁ মানে না মানে তুই কি করে জানলি? বারে, কেক ভালো লেগেছে বলে দিদিয়া তোমায় কেক বানিয়ে দিল, তুমি তাই নিশ্চয়ই দিদিয়ার ভালো লাগে বলে সোনপাপড়ি এনেছো। তুই না দিন দিন বড্ড পেকে যাচ্ছিস বাবলি, দাঁড়া তোর হচ্ছে। সোনপাপড়ির প্যাকেট দুটো বাবলিকে দিয়ে বলে, তোর দিদিয়াকে একটা দিস আর বলিস কেকটা দারুণ ছিল, একদম আমার মায়ের মতো। পরদিনও সংরাগ অনেক আশা নিয়ে আগের ট্রেনে গেল, কিন্তু সেদিনও বাবলির দিদিয়ার দেখা পেল না। হাতে কিছুটা সময় থাকায় বাবলিকে একটা অঙ্ক বুঝিয়ে দিতে গিয়ে বাবলির খাতার শেষের পাতায় দেখলো দিদিয়া বলে একটা ফোন নাম্বার লেখা। 4-5 বার চোখ বুলিয়ে নম্বরটা মাথায় রেখে অফিস যাওয়ার পথে নাম্বারটা ফোনে সেভ করে নিল। শুধু নাম্বারটাই সেভ করলো, কারণ নামটুকুও তো সে জানে না। সকালে মোবাইল ডেটা অফ ছিল তাই বুঝতে পারেনি। রাত্রে বাড়ি এসে ট্রু কলারে নম্বরটি সার্চ করতে গিয়ে নাম এলো দিধিতি চ্যাটার্জি। অনেকবার কল বাটনটা প্রেস করতে গিয়েও পারল না সংরাগ। একটা চাপা উত্তেজনা আর ভয়ের এক অদ্ভুত অনুভূতি হলো। হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা আননোন নাম্বার থেকে মেসেজ এলো, সোনপাপড়ির জন্য ধন্যবাদ, খুব ভালো ছিল। সংরাগের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাবার অবস্থা। পেটের মধ্যে যেন কয়েক হাজার প্রজাপতি ডানা ঝাপটাচ্ছে। অনেক আশা নিয়ে খুলে দেখলো ডিপি নেই। মনে মনে বলল, ধুর বাবা, ভাল লাগে না, মেয়েটা এমন লুকোচুরি খেলছে কেন? ফোন করব না বাবা, থাক, যদি আবার কিছু মনে করে। আরও অবাক হয়ে যায় এটা ভেবে যে আজই সে ফোন নাম্বারটা পেল আর আজই মেয়েটা মেসেজ করলো। এটা কেমন করে সম্ভব? তারপর মেয়েটিকে উত্তর দিল, এ আর এমন কি, আপনার বানানো কেকের কোনো তুলনাই হয় না, ঠিক যেন মায়ের হাতের স্বাদ, বড্ড ভালো লেগেছে। ধন্যবাদ, শুভরাত্রি। সংরাগ ভাবে, ধুর কি বেরসিক রে বাবা, একটু কথা বলবো ভাবলাম, তা নয়, শুভরাত্রি। পরক্ষণেই হঠাৎ খেয়াল করে যে মেয়েটি তার নাম্বার কি করে পেল। সে যেভাবে পেয়েছে সেভাবেই কি? তারপর সাহস করে আর একটা মেসেজ করলো, আপনি আমার নাম্বার পেলেন কিভাবে? যেভাবে আপনি আমার নাম্বার পেয়েছেন। না মানে আপনি কিভাবে জানলেন আমি আপনার নাম্বার, মানে আমার কাছে আপনার নাম্বার আছে? আপনি আমার নাম জানার জন্য যেখানে খুঁজছেন সেখান থেকেই জেনেছি। ও, এসবও জেনে ফেলা যায় বুঝি? হ্যাঁ মশাই, যায়। এবার বলুন কি বলবেন।
না মানে এই, হ্যাঁ এই বাবলি বলছিল আপনি ওকে খুব ভালোবাসেন। ও, শুধু এটা বলার জন্য আমার নাম্বার জোগাড় করেছেন? আর কিছু বলবেন না? সংরাগের যেন ভাষা হারিয়ে গেছে, কি উত্তর দেবে মেসেজের ভেবেই পাচ্ছে না। এতদিন ধরে যাকে দেখার ইচ্ছে সে নিজেই আজ ধরা দিয়েছে, কিন্তু এই চরম মুহূর্তে এসে যেন সংরাগ একদম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আবার মেসেজ দেখে সম্বিত ফিরল। ধুর, আপনার দ্বারা কিচ্ছু হবে না। শুনুন, কাল রবিবার, ছুটির দিন, বিকেল 5টায় কিয়াতলা রোড গড়িয়াহাটের কাছে একটা ক্যাফেতে চলে আসবেন। আর হ্যাঁ, রবিবার সব লোকাল ট্রেন চলে না, তাই একটু আগে বেরোবেন। কিন্তু আমি তো আপনাকে চিনি না, আপনার ছবি পর্যন্ত নেই, চিনব কি করে? সময়ের আগে পৌঁছানোটা শুধু আমার অভ্যেস নয়, স্বভাবও। তাই আমি আপনাকে চিনে নেব। কাল দেখা হচ্ছে। সংরাগ কিছুটা যেন সম্মোহিত হয়ে গেছে। কি করবে, কি হচ্ছে কিছুই যেন তার মাথায় ঢুকছে না। সারা রাত জুড়ে অনেক ভেবেও সে ভেবে পেল না যে সে একবারও কেন যাবে না বলার সাহস করতে পারল না। পরদিন ক্যাফেতে পৌঁছে সংরাগ দেখল সবাই মোটামুটি বন্ধু বান্ধব বা অন্য কারো সাথে বসে। শুধু ডান দিকের কর্নার টেবিলে একটা মেয়ে বসে আছে। মুখটা দেখা যাচ্ছে না, শুধু ডান হাতের লাল ঘড়িটা সে চিনতে পারল। মনের মধ্যে এক রাশ উত্তেজনা, মাথার মধ্যে হাজারটা প্রশ্নের জট, ঠিক যেন এক ঝাঁক পাখি খাঁচা ছেড়ে বেরিয়ে মুক্তির আস্বাদ পেতে চাইছে। মনে অনেকটা সাহস এনে গলাটা গান গাইবার আগের মতো দুবার ঝেড়ে নিয়ে বলল, আপনি কি দিধিতি চ্যাটার্জি? আমি সংরাগ দে। মেয়েটি উত্তরে শুধু ঘাড় নেড়ে সামনের চেয়ারে বসতে ইঙ্গিত করলো। সংরাগ বসে অনেক ভেবে দিদিতির দিকে তাকিয়ে ছিটকে গেল। চশমার আড়ালে কাজল পরা চোখ দুটো যেন বড্ড চেনা, খুব আপন, খুব কাছের এই চোখ দুটো আবারও বাকরুদ্ধ হয়ে গেছে। চোখের সামনে এক লহমা এসে ফিরে গেল 12 বছর আগে। মনের ফ্রেমে ভেসে উঠল দুপাশে বিনুনি করা কালো ফ্রেমের চশমা পরা, নীল সাইকেল নিয়ে অঙ্ক টিউশনে আসা সেই শান্ত মেয়েটার কথা। সেই একজোড়া গভীর চোখ, আর এই একজোড়া গভীর চোখ হুবহু এক। কি বলবে বা কি বলা উচিত? এমন সময় দিদিতি বলল, কি রে অ্যাংরি ক্লাউন, চিনতে পারলি? রিনি, তুই মানে তুই তুই এখানে কিভাবে? আমার ভালো নামটা বড় একটা কেউ জানে না, তাই তুইও তার ব্যতিক্রম নোস। শুধু টিউশনেই আমরা একসাথে পড়তাম, সেটাও মাত্র 1 বছর। তখন এত ফোন, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেটের ক্রেজ ছিল না। তোরাও সবাই আমাকে রিনি বলেই জানিস। দিদিতি আমার ভালো নাম। কিন্তু তুই কিভাবে জানলি যে এটাই আমি? সংরাগ তো শুধু আমার একচেটিয়া নাম নয়। এতদিন ছিলি কোথায়? উচ্চ মাধ্যমিক দিয়ে কোথায় যে চলে গেলি? কত খুঁজেছি তোকে। ওয়েট ম্যান, 12 বছরের প্রশ্ন একসাথে করবি নাকি? 2 কফি আর গ্রিলড চিকেন অর্ডার করে দিদিতি বলে চলল, বাবলির মুখে তোর কথা শুনে বুঝেছিলাম ওর ওই দাদা খুব ভালো মনের মানুষ। বাবলি যেদিন সোনপাপড়ি খাওয়ালো আর বলল দাদা ব্যান্ডেল লোকালে আসে, আমার মনে পড়ে গেল টিউশনে তোর আমায় মাঝে মধ্যে সোনপাপড়ি এনে খাওয়ানোর কথা। আর তোরও ব্যান্ডেল লোকালেই যাতায়াত ছিল। সেদিন ওর খাতায় তোর হাতের লেখাটা চিনতে পারলাম। ওরকম ভাবে পেঁচিয়ে এস তুই ছাড়া আর কেউ লিখতে পারবে না। আর সংরাগের আরটা এখনো সেই সরু আরই লিখিস তুই। তারপর কেক খেয়ে যেদিন প্রশংসা করেছিস, শুনে নিশ্চিত হলাম এটা তুই ছাড়া আর কেউ না। তাই বাবলির খাতার শেষে নম্বরটা নিজেই লিখে রেখে এলাম, যাতে তোর চোখে পড়ে। আর কেকটায় দিদিদিকে থামিয়ে দিয়ে সংরাগ এবার বলল, তাই আমার জন্য বানানো কেকটায় চেরি দিসনি। আজও মনে রেখেছিস আমি কেকে চেরি পছন্দ করি না, তাই মায়ের হাতের স্বাদ পেলাম আবার। তুই তো মায়ের থেকেই শিখেছিলি এই কেক বানানোটা, আর সেজন্যই কাল লোকাল ট্রেন মনে করালি। আমার তো লেট করা চিরকালের অভ্যাস। তোর সব মনে আছে? হ্যাঁ রে, সেজন্যই। তোর নাম সংরাগ বলে তোকে অ্যাংরি ক্লাউন বলতাম, আর তুই কি রাগ করতিস। কফি খেতে খেতে এসে বলে চলল, উচ্চ মাধ্যমিকের পর বাবার হঠাৎ ট্রান্সফার আসায় আমরা ত্রিপুরা চলে যাই। তোকে যে জানিয়ে যাব তার সুযোগটুকু হয়নি। আমাদের কারো ফোনও ছিল না তখন। আর তোর বাবার নাম্বারটা আমি হারিয়ে ফেলেছিলাম। আর তোরাও এখন ওই বাড়িতে থাকিস না, তাই অনেকভাবে চেষ্টা করেও এত বছরে আমি যোগাযোগ করতে পারিনি। আমার কলকাতায় চাকরি পাবার পর থেকে মনে হচ্ছিল একবার অন্তত দেখা হোক তোর সাথে। তোর মনে আছে রিনি আমাদের দুজনকে কথা দেওয়ার কথা? মনে না থাকলে এভাবে আমাদের দেখা হতো বল? আমরা হারিয়ে গেলেও, আমাদের কথা না হলেও, আমাদের দেওয়া কথারা কিন্তু কথা রেখেছে। কথারা হারিয়ে যায়নি।
তুই আজও আগের মতো আছিস রিনি। সেই চোখ, সেই দৃঢ়তা, সেই পুরনো সব কিছু। তুই কি আজও আমায়? কেন? তুই বাসিস না আমায় ভালো? তোকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারলাম কই রে? তাই তো তোকে না দেখেও প্রথম দিন থেকে এক অদ্ভুত টান অনুভব করেছি। বারবার তোকে দেখার জন্য আকুল হয়েছি, কিন্তু এভাবে। সংরাগ আবার কথা হারিয়ে ফেলে। দিদিটির চোখটা ছলছল করলেও এক অদ্ভুত দৃঢ়তা রয়েছে। দুজনেই দুজনকে দেখছে, কারোর মুখেই কোনো কথা নেই। তাদের দুজনের দুজনকে দেওয়া কথা আজ সব শব্দকে ছাপিয়ে গেছে। দুজন দুজনের চোখের ভাষা পড়তে ব্যস্ত। ঠোঁটের ভাষারা আজ ওদের চোখে মুখে উপচে পড়ছে। স্কুল জীবনের সময়টা হারিয়ে গেছে, মাঝে এক যুগ কেটে গেছে, কিন্তু ওদের ভালোবাসার টানটা আগের মতোই নিষ্পাপ রয়েছে। আজ তারা বয়সে হয়তো দুজনেই অনেক বেশি পরিণত, কিন্তু তাদের অপরিণত বয়সে একে অপরকে দেওয়া কথা, বিশ্বাস, ভালোবাসার জোর তাদের ভালোবাসাকে পরিণতি দিল। বাবলিকে আজ ওদের জীবন সাগরের মোহনা মনে হচ্ছিল, যেখানে এসে দুটো বাঁকে হারিয়ে যাওয়া দুটো জীবন নদী আবার এক হয়ে গেল। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর দিদিটি বলল, চল রে। কোথায়? বাবলির সাথে দেখা করবি না? ওর জন্যই তো আজ তোকে ফিরে পেলাম। ওই যে আমাদের দুজনের মাঝে কথা হয়ে আমাদেরকে মিটিয়ে দিল রে। আমাদের চাওয়া পাওয়াগুলো মিটিয়ে আমাদের এক করে দিল। রিনি আর তার অ্যাংরি ক্লাউন হাওড়া সাবওয়ের দিকে রওনা দিল, আর বাবলির জন্য নিল একটা বড় কেক আর এক বাক্স সোনপাপড়ি।